রঘুনাথবাবু তোর আর পল্লবীর বিয়েটা ভেঙে দিয়েছে। পল্লবী তোকে বিয়ে করতে চায় না, এমনটাই জানিয়েছেন উনি। অভিষেক মনে মনে খুশি হলো। ও ভাবিনি পল্লবী সত্যি সত্যি বিয়েটা ভেঙে দেবে। ভেবেছিল পল্লবী হয়তো কথার কথা বলেছে, কিন্তু পল্লবী যে কাজটা করে দেখাবে সেটা ভাবেইনি। তবে ভীষণ খুশি। তোমাকে আগেই বলেছিলাম বাবা, পল্লবীর সাথে আমার সম্বন্ধ করো না। দেখলে তো কীভাবে অপমানিত হতে হলো তোমাকে। যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু ভেবে লাভ নেই। আমি আবার তোর জন্য মেয়ে দেবো। রেহাই দাও বাবা, অনেক হয়েছে। আমার যদি কোনোদিন বিয়ে করতে ইচ্ছে হয় আমি নিজে তোমাকে বলবো। এখনও একটু রেহাই দাও। আচ্ছা তুই যা বলবি। তারপর থেকে কেটে গেছে কয়েকটা দিন সরস্বতী পুজোর জন্য। 3 দিন কলেজ ছুটি ছিল। আজ 3 দিন পর পল্লবী কলেজে এসেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। 1 মাস পর থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। এই 3 দিন পল্লবী আর অভিষেকের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। এমনকি কলেজে পল্লবী যতবার অভিষেকের মুখোমুখি হয়েছে ততবার ওকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে গেছে। দুটো বেঞ্চ দখল করে বসে আছে ওদের গ্রুপটা। খুব একটা নিয়ে খুব হাসি ঠাট্টা চলছে ওদের মধ্যে। তখনই অভিষেক ক্লাসে ঢুকে, খেয়াল করেনি ওরা সেটাকেও। সাইলেন্ট। অভিষেকের আওয়াজ পেয়ে সবাই স্বাভাবিক হয়ে বসলো। অভিষেক সবার উদ্দেশ্যে বলল, রোল নম্বর অনুযায়ী সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যা। একে একে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নির্দিষ্ট জায়গায় সাইন করলো। পল্লবীর পালা যখন এলো ও তখনও অভিষেকের দিকে একবারও তাকায়নি। অভিষেক এতে খুব অবাক হয়েছে। তবে এটা নিয়ে বেশি না ভেবে নিজের কাজ শেষ করে ক্লাস থেকে বেরিয়ে গেল ও। পল্লবী বোতল নিয়ে বেরিয়েছে জল ভরার উদ্দেশ্যে। ডিপার্টমেন্ট থেকে বেরোতে যাবে তখনই কিছু একটা পা লেগে হোঁচটকে পড়ে যেতে নেই পল্লবী, কিন্তু দুটো পুরুষালী হাত তাকে ধরে নেয়। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে পল্লবী। ভয় পেও না পল্লবী, তুমি পড়ে যাওয়ার আগে আমি তোমাকে ধরে নিয়েছি, চোখ খোলো। পল্লবী চোখ খুলে সামনে এক সিনিয়র দাদাকে দেখতে পেল। এখনও তার বাহু ধরে আবদ্ধ। খেয়াল হতে ও সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে নিল। থ্যাংক ইউ সৌভিকদা, তুমি না থাকলে আমি পড়েই যেতাম। সৌভিক 3য় বর্ষের ছাত্র, খুব মেধাবী একজন ছাত্র। মুচকে হাসলো সৌভিক। আমি থাকতে তোমাকে কোনোদিন পড়তেই দিব না। পল্লবী সৌভিকের কথার মানে বুঝতে পারল না, তাই ভুরু কুচকে প্রশ্ন করেই বসলো, মানে? সৌভিক হেসে কথাটা এড়িয়ে গেল। কিছু না, সাবধানে চলাফেরা করবে। কোথাও যাচ্ছিলে এখন? পল্লবী খালি বোতলটা ধরলো সৌভিকের সামনে, জল ভরতে। তাও আমি এনে দিচ্ছি, তুমি ক্লাসে চলে যাও। না না সৌভিকদা, তার কোনো কথাটা শেষ করতে দিল না সৌভিক পল্লবীকে। তার আগে ওর হাত থেকে বোতলটা নিয়ে নিল। আমি এনে দিচ্ছি। পল্লবী দুদিকে মাথা নাড়িয়ে নিজের ক্লাসের দিকে চলে গেল। গেটে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে একটা কথা শুনে দাঁড়িয়ে যায় ও। বিয়ে ভাঙার মূল কারণটা কি এটা? পল্লবী পিছনে ঘুরে অভিষেককে দেখে চমকে ওঠে। অফিস রুমের জানলাটা দিয়ে পুরো ঘটনাটা অভিষেক লক্ষ্য করছে। মানে সৌভিকের জন্য কি বিয়েটা ভেঙেছিস তুই? পল্লবী চারপাশটা দেখলো। ক্লাসের মধ্যে কয়েকজন ওদের দিকে তাকিয়েছে। এইসব বিষয়ে কথা বলার জায়গা নিশ্চয়ই এটা না স্যার, সবাই দেখছে। আপনার যদি কিছু জানার থাকে আমার বাড়িতে আসবেন। অভিষেক আর কিছু বলতে যাবে না দিয়ে পল্লবী গটগট করে হেঁটে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেল। অভিষেক রাগে গজগজ করতে করতে অফিস রুমে চলে গেল। পল্লবী কলেজ থেকে ফিরে পড়তে বসেছে, কারণ 2 সপ্তাহ পর তার পরীক্ষা। এমন সময় পিয়ালি গুনগুন করে গান গাইতে গাইতে পল্লবীর কাছে আসে। শপিংয়ে যাবে দিদি? আমার কাছে পয়সা নেই। আমার কাছে আছে। পল্লবী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পিয়ালির মুখোমুখি দাঁড়ায়। তুই পয়সা কোথায় পেলি রে? এখন তোর স্কুলও বন্ধ, তাই পকেট মানিও বন্ধ। তাহলে তুই পয়সাটা পাচ্ছিস কোথায়? বাবা দিয়েছে, বলেছে তোর জন্য বিয়ের জন্য এখন থেকে অল্প অল্প করে কেনাকাটা শুরু করে দিতে। বিয়ে তো দেরি আছে, থাক না দেরি। বাবার আর্থিক অবস্থা তো তেমন ভালো না, তাই যখনই টাকা জমবে বাবা বলেছে তোর জন্য শপিং করে নিতে। শাড়ির সেকশন ঘুরে ঘুরে শাড়ি দেখছে পিয়ালি, আর পল্লবী খুব বিরক্ত হচ্ছে। এই শাড়ি জিনিসটা একদম পছন্দ না ওর। যতবার শাড়ি পরছে ততবার কিছু না কিছু একটা ঘটেছে, তাই শাড়ি দেখলে এখন ওর বিরক্ত লাগে। দেখ না দিদি, এই শাড়িটা কেমন লাগছে? এই ইয়েলোটা কিন্তু গায়ে হলুদের সময় পরলে তোকে খুব সুন্দর লাগবে। বিয়েতে শাড়ি পরতেই হবে? পল্লবীর কথায় দোকানদার হেসে উঠল। পল্লবী অপ্রস্তুত হয়ে পড়ে গেল। হাসছেন কেন আপনি? তোমার বিয়ে বুঝি? পল্লবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাই দেখে দোকানদার বলল, তা আমার বিয়ের পিড়িতে শাড়ি না পরে কীভাবে বিয়ে হবে? কথায় আছে শাড়িতেই নারী। তাহলে তোমার শাড়ি এত অপছন্দের কেন? কাকু, আপনি এই শাড়িটা দিয়ে দিন। দোকানদারের সাথে কথা বাড়াতে চায় না পল্লবী, তাই কায়দা করে কথা ঘুরিয়ে শাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। বেরোতে মুখোমুখি হয় ওরা অভিষেকের সাথে। অভিষেককে দেখে পিয়ালি লাফিয়ে উঠে বলে, আরে জিজু তুমি? জিজু ডাক্তার শুনে অভিষেক কেসে উঠল। পল্লবী পিয়ালির মাথায় একটা গাঁটটা মেরে পিয়ালি আমতা আমতা করে বলল, সরি সরি, আমার খেয়াল ছিল না যে তোমাদের বিয়েটা আর হবে না। ইটস ওকে। অভিষেক পল্লবীর দিকে একবার আর চোখে তাকালো, তবে পল্লবী একবারের জন্য তাকায়নি অভিষেকের দিকে। ফাঁকিবাজ স্টুডেন্ট,
কদিন পর একটা ইন্টারনাল এক্সাম, তারপর ফাইনাল এক্সাম, আরও লাফাতে লাফাতে শপিং করতে চলে এসেছে। পল্লবী রাগি চোখে অভিষেকের দিকে তাকালো, কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। আমাদের দেরি হচ্ছে প্রিয়া, এখন থেকে চলো। তোমার দিদিভাই তার টিচারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় হয়তো ভুলে গেছে। পল্লবী তেতে উঠলো অভিষেকের কথায়। আমার টিচার আমাকে ডিরেক্টলি কোনো কথা বলেনি, তাই আমারও নিশ্চয় দায় নেই তার সঙ্গে কথা বলার। আরে পল্লবী, অভিষেক স্যার, আপনারা দুজনে এখানে কি করছেন? এমন পুরুষালী কণ্ঠ পেয়ে ওরা সবাই সৌভিককে দেখলো। সৌভিককে দেখে অবাক হলো পল্লবী, তবে অভিষেকের রাগ হলো। তার কারণ অবশ্য তার অজানা, তবুও সে মুখে হাসি বজায় রাখলো। সৌভিক, তুমি এখানে? মাকে নিয়ে শপিংয়ে এসেছিলাম, পল্লবীকে নিচে থেকে দেখে এখানে এলাম। এসে দেখে আপনিও এসেছেন। আপনারা কি একসঙ্গে? সৌভিকের কথা শেষ হওয়ার আগে দুজনে নানা বলে চেঁচিয়ে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। আমি আমার বোনের সঙ্গে এসেছি। উনি কেন এসেছেন জানি না। সামনের সপ্তাহে আমাদের ডিপার্টমেন্টে বসন্ত উৎসব পালন করা হবে, তার জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম আমি। তবে তোমাদের দুজনকে আজকে একসঙ্গে দেখবো ভাবিনি। যাই হোক, তোরা শপিং কর, আমি আসি। অভিষেক ওদের দুজনকে বিদায় জানিয়ে চলে গেল ওখান থেকে। অভিষেক চলে যেতেই সৌভিক পল্লবীর মুখোমুখি এসে দাঁড়ালো। তোমাকে আমার কিছু বলার আছে পল্লবী। পল্লবী ভুরু কুচকে তাকালো। কী বল সৌভিকদা? কাল বলবো। আমাদের কলেজের পাশে ক্যাফেতে আসতে পারবে কাল? সামনে আমাদের ইন্টারনাল এক্সাম, তাই কটা দিন কলেজে যাব না। আমি গাড়ি পাঠিয়ে দিব। প্লিজ পল্লবী, বেশি সময় নেব না আমি। আচ্ছা ঠিক আছে, আসবো। দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনল অভিক। চলেই যাচ্ছিল, কিন্তু সৌভিকের কথা শোনার আগ্রহটা দমাতে পারেনি। কিছু তো একটা চলছে এদের দুজনের মধ্যে, যার জন্য আমাকে রিজেক্ট করেছে পল্লবী। কথাটা বলে কপালে হাত দেয় অভিষেক। ও তো নিজেই চেয়েছিল বিয়েটা ভাঙতে, তাহলে পল্লবী যখন বিয়েটা ভেঙেই দিয়েছে তখন মেনে নিতে পারছে না কেন? অপমানিত হয়েছে বলে নাকি অন্য কিছু? বিয়েটা ভেঙেছিস তুই, আমাকে অপমান করছিস পল্লবী? আমার বাবা কষ্ট পেয়েছে, আমাকে জানতেই হবে। তুই আমার মনের মতো হতে পারবি না বলে বিয়েটা ভাঙেছিস, নাকি এটাকে অজুহাত বানিয়ে অন্য কোনো কারণে বিয়েটা ভেঙেছিস? কলেজের ঠিক সামান্য দূরত্বে রয়েছে একটা 4তলা বিল্ডিং, যার দ্বিতীয় তলাটা আজ সাজসজ্জিত হয়েছে অনেক রকমের আলো। সুচিত্রা ক্যাফেতে সেটা আজ সন্ধ্যার জন্য ভাড়া করেছে সৌভিক মজুমদার। পল্লবী এখনও আসেনি, তাই সৌভিক বন্ধুমহলের সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছে। এখনও তো মেয়েটা এলো না রে, তোর কি মনে হয় ও আসবে? সৌভিক একটা রহস্যজনক হাসি দিল। ওকে তো আসতেই হবে, না হলে তো আমাদের সব প্ল্যান মাঠে মারা যাবে। কিন্তু দেখ, 7টা তো বাজতে গেল, কিন্তু এখনও এলো না। নিশাকে পাঠিয়েছি, মনে হয় রাস্তায় জ্যামে আছে। ওই দেখ, পল্লবী এসে গেছে। সৌভিক দরজার দিকে ঘুরতে দেখলো কালো রঙের চুড়িদার পরে হাতে একটা বাক্স হাতে দাঁড়িয়ে আছে পল্লবী। সৌভিক ছুটে যায় ওর কাছে গেল। এত দেরি হলো কেন? মামামামি বাড়িতে ছিল না, আর বোনটাকে একা রেখে আসতেও সাহস পাচ্ছিলাম না, তাই মামামামি আসতেই তারপর এলাম। এসো ভিতরে এসো। সৌভিক ভেতরে ঢুকতে গেলে পল্লবী ওকে ডাকে, সৌভিকদা। সৌভিক পল্লবীর দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে? পল্লবী নিজের হাতে থাকা বাক্সটা সৌভিকের হাতে দেয়। হ্যাপি বার্থডে সৌভিকদা। সৌভিক হেসে পল্লবীর হাত থেকে বাক্সটা নেয়। তুমি জানতে আজ আমার বার্থডে? ফেসবুকের নোটিফিকেশান দেখে জেনেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। পল্লবী সৌভিকের পিছন এসে একটা টেবিলের সামনে দাঁড়ালো। সৌভিক পল্লবীকে চেয়ার টেনে বসতে বলে নিজেও একটা চেয়ারে টেনে বসলো। তোমাকে আমার কিছু বলার আছে পল্লবী, এবার তো অন্তত এটা বন্ধ করুন। পল্লবীর কথা শেষ করতে দেয় না সৌভিক। ওর হাতে হাত রেখে কিছু একটা ইশারা করে সৌভিক। পল্লবী সতর্ক হয়ে যায়, প্রেমময় হাসি নিক্ষেপ করেও ও সৌভিকের দিকে। কী যেন বলবে বলেছিলে তুমি আমাকে? সৌভিক পল্লবীর অভিনয়ে ক্ষমতা দেখে হাসে। আগে কেকটা কেটে নিই। হ্যাঁ চলো। সৌভিক আর পল্লবী একসাথে কেকের কাছে দেয়। দুটো টায়ারের একটা বিশাল বড় কেক। সৌভিক কেক কেটে প্রথমে পল্লবীকে খাওয়ায়, পল্লবী খাইয়ে দেয় সৌভিককে। হ্যাপি বার্থডে অ্যাগেন অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন। সৌভিক একে একে ওর সব বন্ধুদের কেক খাইয়ে দেয়। মাইক্রোফোনটা তুলে নেয়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, টুডে ইজ মাই বার্থডে। ইভেন টুডে ইজ এ স্পেশাল ডে ফর মি বিকজ কথাটা বলে থামে সৌভিক। পল্লবীর কাছে গিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসে পকেট থেকে একটা রিং বার করে পল্লবীর সামনে ধরে। আই লাভ ইউ পল্লবী, লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। পল্লবীর সামনে টেবিলে বসে থাকা একটা মুখোশধারী মানুষের দিকে তাকায়। সে এদিকে তাকিয়ে আছে। পল্লবী তারপর মুচকি এসে সৌভিকের দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। সৌভিক খুশি মনে পল্লবীর মাধ্যমে আংটিটা পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে পল্লবীকে। প্ল্যানটা কতটা কাজে দিল বুঝতে পারছি না। স্যারের তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমি। তুই ঠিকঠাক জানিস তো ওটা অভিষেক স্যারই? হ্যাঁ রে পলু, আমি নিজেই দেখেছি। উনি দরজার বাইরে দাঁড়িয়ে ওই কালো মাস্কটা পরেছেন। তাহলে হয়তো
তুই ভুল শুনেছিস, উনি আমাকে ভালোবাসেন না। তুই তো দেখেছিস উনি আমাকে একদম সহ্য করেন না। যদি নাই ভালোবাসতো তাহলে এখানে আসতো না। মলে হাজার ছেলে মেয়ে যায়, কই কারোর সাথে তো উনি দূরে দাঁড়িয়ে শোনেন না। আর তাছাড়া আমি নিজে শুনেছি উনি ফোনে কাউকে বলেছেন তোকে ওনার ভালো লাগে। তাহলে আমাদের এতটা ঘনিষ্ঠ দেখে উনি রেগে যেতেন, কিছু একটা কাণ্ড করতেন। হঠাৎ পল্লবী খেয়াল করলো ওই মুখোশধারী মানুষটা সামনে রাখা ফুলদানিটা খুব জোরে চেপে ধরেছেন। এই সুবি, দেখ স্যারজান কেমন নিজের উপর রাগটা ফুলদানির উপর দেখাচ্ছে। এবার তো বুঝলি যে উনি তোকে ভালোবাসেন। পল্লবী হাসে, কিন্তু উনি এত সহজে এটা প্রকাশ করবেন না। এর জন্য এই নাটকটা চালিয়ে যেতে হবে। তাহলে আমাদের মিশন 2 হবে কলেজে। একদম। সৌভিক আর পল্লবী একসঙ্গে হাত ধরে ডিপার্টমেন্টে ঢুকতে দেখে রাগে ফেটে পড়ে সৌভিক। হাতের মুঠো শক্ত করে নিজেকে সামলায়। অভিষেককে দেখেই সৌভিক আর পল্লবী একে অপরের হাত ছেড়ে দেয়। সৌভিক অভিষেকের উদ্দেশ্যে বলে, গুড মর্নিং স্যার। অভিষেক নিজের হাতের মুঠটা খুলে মলিনভাবে বলে, গুড মর্নিং। তারপর অভিষেক ওদের পিছনে ফেলে নিজের অফিসের দিকে চলে যায়। অভিষেক যেতে পল্লবী আর সৌভিক হেসে ফেলে। আমাদের প্ল্যানটা ভালোই কাজে দিয়েছে, কি বলিস পলু? দেখছে জ্বলছে আর লুচির মতো ফুলছে। সৌভিক পল্লবীর কথার ধরন থেকে হো হো করে হেসে ওঠে। পুরোটাই কিন্তু আমার ক্রেডিট, বুদ্ধিটা আমার। পল্লবী সৌভিকের পিঠ চাপড়ে ওকে বাহাবা জানায়। আমার পিসির ছেলের বুদ্ধি তো আমার মতো হবে, তাই না? যতই হোক একই রক্ত বইছে আমাদের শরীরে। সৌভিক আশপাশটা ভালো করে দেখে নিল, না কেউ নেই। তোর এই কথাটা এজিজা শুনতে পেলে না কিন্তু আমার সব প্ল্যান মাঠে মারা যাবে। পল্লবী সতর্ক হলো, হ্যাঁ হ্যাঁ তুই ক্লাসে যা, আমি আমার ক্লাসে যাই। পল্লবী সৌভিকের বিদায় জানিয়ে নিজের ক্লাসে গিয়ে বসে। সঙ্গে সঙ্গে ওর 4জন বন্ধু ওকে ঘিরে ধরে। রীতিকা পল্লবীর উদ্দেশ্যে বলে, আজ এজি স্যারকে দেখেছিস বলি? হোয়াইট শার্টে কিন্তু হেভি লাগছে স্যারকে। পল্লবীর মুখে বিরক্ত রীতিকার দিকে তাকালো। তুই তোর ক্রাশকে গিয়ে সেটা বল, আমাকে কেন বলছিস? দেখবি তোর এজি স্যার খুশিতে আত্মহারা হয়ে যাবে। বিকাশ রীতিকাকে সরিয়ে পল্লবীর সামনে বেঞ্চে বসে, এই সৌভিকদের সাথে তোর কী চলছে রে? আজকে দেখলাম একসঙ্গে ডিপার্টমেন্টে ঢুকলি। আরে সৌভিকদা তো আমার দা। হঠাৎ জানলা দিয়ে অভিষেক ক্লাসরুমের দিকে আসতে থেকে কথা ঘুরে পল্লবী জিজ্ঞাসা করে, ভালোই করলি, আজ তোদেরকে বলতাম সৌভিক কাল আমাকে প্রপোজ করেছে, আমরা রিলেশনে আছি। পল্লবীর গ্রুপে সবাই অবাক নয়নে তাকায় পল্লবীর দিকে। তারপর সবাই খুশি হয়ে যায়, ওয়াও পলি, স্যার এসেছে। অভিষেক ক্লাসরুমে ঢুকে রোল কল করলো। তারপর ফাইলটা বন্ধ করে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, 3 দিন পর তোমাদের ইন্টারনাল, তাই ইন্টারনালে কিছু সাজেশন দেওয়ার জন্য আজ তোমাদের আমি কলেজে আসতে বললাম। আমি কয়েকটা প্রশ্ন বলবো, সেগুলো নোট করে নিবি। 30 মিনিট পর ক্লাস শেষ করে অভিষেক বেরিয়ে যায়। অফিস রুমে ঢোকার আগে পল্লবী 3বার ফোন করে, কিন্তু পল্লবীর ফোন সাইলেন্ট থাকায় পল্লবী শুনতে পায় না। তাই বিরক্ত হয়ে অফিস রুমে চলে যায় অভিষেক। অভিষেক বেরোতে পল্লবীরা সবাই বেরিয়ে নিজেদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে বসে। এই বলি, এবার ঘটনাটা বলতো। এখন না, কদিন পর তোদের একটা বড় সারপ্রাইজ দেবো আমি। কি সারপ্রাইজ? বিকাশ স্বামীয়া মাথায় গাড্ডা মারে। সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? ওদের কথার মাঝে একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। মেয়েটাকে ওরা চেনে, বাংলা ডিপার্টমেন্টের 1ম বর্ষের ছাত্রী মারিয়া। স্বামীয়া এগিয়ে এলো ওর কাছে, কিছু বলবে মারিয়া? এজি স্যার পল্লবী দিদিকে ডাকছেন। পল্লবী বড় বড় চোখ করে তাকায় মারিয়ার দিকে, তারপর শুকনো একটা ঢোক গিলে ওখান থেকে উঠে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। ডিপার্টমেন্টে ঢুকতে দেখে অভিষেক দরজার সামনে দাঁড়িয়ে আছে। পল্লবীর পা থেমে যায়। সেটা দেখে অভিষেক নিজে এগিয়ে আসে পল্লবীর কাছে। পল্লবী ভয় কাটিয়ে বলে, আমাকে ডেকেছেন স্যার? তোর ফোন কোথায় থাকে? ফোন করলে ধরিস না? পল্লবী জিভ কামড়ায়। আসলে স্যার ক্লাস চলছিল তাই সাইলেন্ট করে রেখেছিলাম, পরে সেটা জেনারেল করতে ভুলে গেছি, সরি স্যার। ইটস ওকে। পল্লবী হাসলো। কেন ফোন করেছিলেন কিছু বলবেন? হ্যাঁ, তোকে এখন আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে। পল্লবী অবাক নয়নে তাকায় অভিষেকের দিকে। অভিষেক পল্লবীর মুখে ভয়ের ছাপ দেখে মুচকে হাসে। ভয় নেই, বাবা তোকে নিয়ে যেতে বলছে। ওনার নাকি কী সব কথা আছে তোর সাথে। বাবা মানে আঙ্কেল ডেকেছেন? ওনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বাবা একদম সুস্থ আছে। তুই কি যাবি নাকি বাবাকে বলে দিব তুই যাবি না? যেতেই হবে? সেটা তোর উপর ডিপেন্ড করছে। যদি না যাস তাহলে বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, আর যদি যাস তাহলে আমি এক্ষুনি বাড়ি ফিরব। অমিতেশবাবুকে বড্ড ভালোবেসে ফেলেছে পল্লবী। বাবা আর মামার পর এই একজন মানুষকে সে পল্লবীকে বাবার উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, আর বাবার অনুপস্থিতিটা পূরণ করেছে। এই মানুষটার কথা অমান্য করার ক্ষমতা ওর নেই, তাই ও নিজেই সিদ্ধান্ত নেয় ও যাবে। পল্লবীকে চুপ থাকতে দেখে অভিষেক বলে, যাবি না তাহলে? ঠিক আছে। অভিষেক নিজের গাড়ির চাবিটা নিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য মুখ ঘুরে, তখন পল্লবী বলে ওঠে, যাবো আমি।
প্রায় 30 মিনিটের বেশি পল্লবী আর অমিতেশবাবু কথাবার্তা বলছিল। অমিতেশবাবু অভিষেককে বলে দিয়েছে ওনার কিছু পার্সোনাল কথা আছে পল্লবীর সঙ্গে, সেই সময়টা যেন অভিষেক ওনাদের দেয়। তাই বাধ্য হয়ে অভিষেক গেছে কফি বানাতে। পল্লবী বসে আছে অভিষেকের বাবার কাছে। আমার ছেলেটার উপর আর অভিমান করে থাকিস না মা, একবার বিয়ে করে এই বাড়িতে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব অভিমান ভেঙে যাবে। আমি আর বাধা দিব না বাবা, বছরের শুরুতে বৈশাখ মাসের বিয়ের দিন ঠিক করুন, আমার পরীক্ষা তখন শেষ হয়ে যাবে। তুই ঠিক বলছিস তো মা? পরে আবার আপত্তি করবি না তো? না বাবা, করব না। তবে আমি আপনার কাছে 15 দিন সময় চাইছি, অভিষেক স্যারকে বিয়ের কথা জানাবেন না। ঠিক আছে, আমি তাহলে অনুকে আর অনিকে ফোন করে জানাই বিয়ের কথাটা। অনু মানে অভিষেকের দিদি, আর অনিকে চেনে না পল্লবী, এই নামটা প্রথম শুনল। ও কৌতূহল হলো ওর জানার জন্য। বাবা অনিটাকে আগে তো নাম শুনিনি। আমার বড় ছেলে, অনুর যমজ ভাই, আর অভির দাদা অনিরুদ্ধ গাঙ্গুলি। ওনাকে তো দেখিনি কোনোদিন। অনেক কর্মসূত্রে নিউ ইয়র্কে থাকে বৌমা আর নাতনিকে নিয়ে। আমি তো এতদিন জানতাম স্যারেরা 2 ভাই বোন। তবে ভালোই হলো, ওদের কথার মতে অভিষেক 2 কাপ কফি আর 1 কাপ চা নিয়ে এসে দাঁড়ায় ওর বাবা দরজার কাছে। যেহেতু বাবা পল্লবীর সাথে একান্ত কথা বলতে চেয়েছেন, তাই অভিষেক অনুমতির জন্য দাঁড়িয়ে আছেন। তোমাদের পার্সোনাল কথা শেষ হলে আমি কি ভিতরে আসবো বাবা? অমিতেশবাবু আর পল্লবী সতর্ক হয়ে গেল। প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গ ধরল, আর মাঝে উত্তর দিল আয়। অভিষেক ট্রেটা হাতে নিয়ে ঢুকলো। অমিতেশবাবুকে আর পল্লবীকে চা কফি দিয়ে নিজে একটা কাপ নিল। আমি একটু বসতে পারি? আমার কিছু কথা আছে তোমার সঙ্গে বাবা। অমিতেশবাবু পল্লবীর দিকে তাকালো। পল্লবী একটু সংকোচ বোধ করে উঠে দাঁড়ালো। তাহলে আমি এখন আসি? তোর থাকাটা জরুরি, তোর সম্পর্কে কথা বলবো আমি বাবাকে। পল্লবী অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো অভিষেকের দিকে। আমার সম্পর্কে? বস। পল্লবী আবার বিছানায় বসে পড়ল। একটু ভয় পেল অবশ্য। অভিষেক ওর বাবার দিকে তাকালো। উনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে অভিষেকের দিকে। বাবা, তুমি এতদিন হয়তো ভাবছিলে আমার জন্য পল্লবী এই বিয়েটা ভেঙেছে, কিন্তু না, ওর বিয়ে ভাঙার পিছনে অন্য কারণ আছে। অমিতেশবাবু পল্লবীর দিকে তাকালেন। চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন কী ব্যাপার? পল্লবী মাথা নাড়িয়ে জানালো, বলল পল্লবী অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যার জন্য ও বিয়েটা ভেঙেছে। অভিষেকের কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অমিতেশবাবু। আহত দৃষ্টিতে তাকালেন পল্লবীর দিকে। এই সব কী বলছে অভি? এগুলো কি সত্যি পল্লবী? পল্লবী বুঝতে পারে ও মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। তাই অমিতেশবাবুকে এই বিষয়ে কিছু না জানিয়ে লজ্জায় মাথা নামিয়ে নেয় পল্লবী। অভিষেক তাকায় পল্লবীর দিকে। আমি কি অ্যাকচুয়াল কিছু ভুল বলেছি পল্লবী? পল্লবী মাথা তুলে তাকায়। আপনি এই বিষয়ে কিভাবে জানলেন স্যার? এই বিষয়টা তো আপনার জানার কথা নয়। নিজের জালে নিজেই জড়িয়ে যায় অভিষেক। ও নিজেই হুট করে এটা বলে একটা ভুল করে ফেলেছে। আরও কটা দিন সময় নেওয়া উচিত ছিল ওর। অভিষেককে চুপ থাকতে দেখে পল্লবী বলে, চুপ করে আছেন কেন স্যার? আমার প্রশ্নের উত্তর দিন। কানাঘুষোই শুনেছি। পল্লবী উঠে দাঁড়ায়। মিথ্যে বলছেন আপনি। এই বিষয়ে কেউ জানে না। মাত্র কয়েক ঘন্টা আগে আমার বন্ধুরা জেনেছে। সেখানে আপনার জানা তো দূরের কথা। এর মাঝে অমিতেশবাবু কখন চলে গেছেন সেটা কেউ লক্ষ্য করেনি। উনিও না, ছেলে বৌমাকে একে অপরের সঙ্গে বোঝাপড়া করার জন্য একটু স্পেস দিতে চেয়েছিলেন। এখন বোঝাপড়াটা খুব জরুরি, তাই উনি বেরিয়ে গেলেন। তারপর অভিষেক উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, টিচারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? বেয়াদব মেয়ে, একদম উঁচু গলায় কথা বলবি না। পল্লবী চুপ করে থাকার মেয়ে না। অভিষেকের একদম কাছে এসে দাঁড়ালো। নিজের আঙ্গুল উঁচিয়ে অভিষেককে বলল, এখন আমরা কলেজের বাইরে আছি। এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আর আপনি আমার টিচার নন। আপনি তো আমায় বিয়ে করবেন না বলেই দিয়েছিলেন। তাহলে আমি যার সাথে ইচ্ছা প্রেম করি না কেন, তাতে আপনার কি? অভিষেক পল্লবীর আঙুলটা চেপে ধরল। আমি তোকে একবারও বলিনি বিয়ে করব না। আমি শুধু বলেছি তোকে আমার মতো হতে, আর সেই জন্য তুই বিয়েটা ভেঙেছিস। আমি আপনার জন্য কেন নিজেকে পাল্টাবো স্যার? আপনি আমায় ভালোবাসেন না তো? তাহলে নিজেকে পাল্টে আমি কি পাবো? আপনার দেওয়া শাঁখা আর সিঁদুর? শুধু শাঁখা আর সিঁদুরের জন্য কেউ নিজেকে বাড়ি ছেড়ে অচেনা একটা জায়গায় আসে না স্যার। যেখানে তাকে বোঝার মতো কেউ নেই, সেখানে সে আসবে কার ভরসায় স্যার? অভিষেক থতমত খেয়ে গেল। পল্লবীর যুক্তির কাছে সে নতি স্বীকার করতে বাধ্য, কারণ পল্লবী একদম ঠিক কথাই বলেছে। পল্লবীর 2 বাহু ধরল অভিষেক। দেখ পল্লবী, তুই আমায় ভুল বুঝছিস। আমি তো শুধু চেয়েছিলাম তুই পড়াশোনাটা কর মন দিয়ে, নিজেকে একটু সময় দে পড়াশোনার জন্য, এছাড়া আর কিছুই নয়। আমি তোকে নিজের সত্তাকে চেঞ্জ করতে বলিনি। পল্লবী অভিষেকের হাতগুলো নিজের 2 হাত দিয়ে সরিয়ে দিল। আমাদের বিয়ের তারিখ যেদিন ঠিক করা হলো, সেদিন থেকে আমি এই বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম স্যার, কিন্তু আপনি সেটা মুহূর্তে শেষ করে দিলেন। পল্লবীর চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে ব্যস্ত হয়ে উঠল অভিষেক। পল্লবীর চোখে হাত দিতে গেলে পল্লবী হাতটা ধরল অভিষেকের। ছোবেন না আপনি আমাকে। যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিতে আপনার তো ভালোই লাগে, তাহলে আপনার চোখে জল মুছাচ্ছেন কেন? অভিষেক চমকে উঠল পল্লবীর কথায়। ভালোবাসি আমি তোকে?
কে বলল কথাটা তোকে? তাহলে কেন গিয়েছিলেন সেদিন কফি শপে মুখোশ পরে? কেন আমার আর সৌভিকদার কথা শোনার জন্য শপিং মলে দাঁড়িয়েছিলেন? কেন আজ সকালে আমাকে আর সৌভিকদাকে একসঙ্গে দেখে আপনার হাতের মুঠ শক্ত হয়ে গেছিল? কেন কেন বলুন। ঠোঁটে একটা চওড়া হাসি খেলে গেল অভিষেকের, কিন্তু কয়েক সেকেন্ডে আবার হাসিটা নিভে গেল। এতই যখন বুঝিস তাহলে কেন সৌভিকের সাথে সম্পর্কে জড়ালি? কেন ফিরিয়ে দিলি না সৌভিকের প্রপোজাল? একটা তাচ্ছিল্য হাসি দিয়ে উপহাস করলো পল্লবী অভিষেককে। জানেন তো স্যার, সবসময় জিনিসের সময়েই করতে হয়। সময় ফুরিয়ে গেলে হাজার চাইলে আর কিছু ফিরে পাওয়া যাবে না। আমার একটা কালো অতীত আছে পল্লবী, যার জন্য আমি সময়ের জিনিস সময়ে করতে পারি না। অবাক হলো পল্লবী। অভিষেকের কোনো অতীত কথা তো ওর বাবা ওকে বলেনি। কোন অতীতের আড়াল করছেন অমিতাভবাবু? অতীত? অভিষেক ঘরের মধ্যে চোখ বুঝালো। এতক্ষণ ওর খেয়াল হলো অমিতাভবাবু নেই। মনে মনে হাসলো। পল্লবীর কাছ থেকে গিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ালো অভিষেক। আজ থেকে 7 বছর আগে মাস্টার্স করার জন্য ত্রিপুরায় গিয়েছিলাম আমি। সেখানে পরিচয় হয় আলিশার সাথে। সে ছিল খ্রিস্টান। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের ধর্ম আলাদা, তাই বাড়িতে বলার সাহস পাইনি। একদিন শুনলাম আলিশার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ও তখন আমাকে বলে ওকে বিয়ে করার জন্য, কিন্তু তখন এই বেকার আমি ওকে বিয়ে করতে রাজি হইনি। অভিষেক কিছুটা বলে থামলো। পল্লবী বেশ কৌতূহল হলো। সে ধীর পায়ে অভিষেকের পাশে এসে দাঁড়ালো। তারপর কি হলো? ওর অনেক জোরাজুরিতে আমরা আইনি মতে বিয়েটা সেরেই ফেলি, কিন্তু কেউ কারো পরিবারকে জানাই না। আমার আর 5টা স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে শুরু করলাম। কিন্তু 6 মাস পর আলিশার বাড়িতে সবটা জানাজানি হয়। ওকে নিয়ে চলে যায় ওখান থেকে। তারপর ওর বাড়ি হায়দ্রাবাদে গিয়েছিলাম আমি, কিন্তু কোনো খবর পাইনি। অনেক খুঁজেছি, কিন্তু ওর ঠিকানা পাইনি। বাধ্য হয়ে ফিরে আসি কলকাতায়। আহত দৃষ্টিতে তাকালো পল্লবী অভিষেকের দিকে। আপনি বিবাহিত? আঙ্কেল জানেন এটা? না। বাবা কেন? কেউই জানেন না এটা। নাহলে আমার জন্য আর পাত্রী খুঁজতে যেতেন না। বুক কেঁপে উঠল পল্লবী। চাপা কান্নাটা গিলে নিল। কাঁপা কাঁপা কণ্ঠ বলল, তাহলে আমিষা ম্যাম এখন কোথায়? মেনে নিয়েছেন ওনার পরিবারের লোক আপনাকে? অভিষেক একটা দীর্ঘশ্বাস ফেলল। আলিশার আর এই পৃথিবীতে নেই পল্লবী। 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করে। হ্যাঁ, আমার সন্তানের মা হতে যাচ্ছিল ও, কিন্তু আমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে না পারে বেবিসহ আত্মহত্যা করে। এই খবরটা আমি পেয়েছিলাম ওর এক ফ্রেন্ডের কাছ থেকে। সব ঠিকঠাক থাকলে এখন আমাদের বেবির বয়স 5 বছর হতো। আপনার কষ্ট হয় না? অভিষেক ঘুরে পল্লবীর মুখোমুখি দাঁড়ালো। যারা চলে গেছে তারা তো আর কখনো ফিরে আসবে না, তাই তাদের স্মৃতি রেখে নতুনদের জীবন শুরু করতে হবে। পেরেছেন কি নতুনভাবে সবটা শুরু করতে? সবটা পারিনি, তুই রাজি থাকলে সবটা পেরে যাব। পল্লবী ভুরু কুঁচকে তাকালো। মানে? অভিষেক হাসলো। আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে সবই তো জেনে নিয়েছিস। এই মানেটা বোঝানোর জন্য কি সেই সৌভিক গোয়েন্দাকে আনতে হবে? পল্লবী ভুরু কুঁচকে তাকালো অভিষেকের দিকে। অভিষেকের কথার মানে বুঝতে পারল না। বাংলা সাহিত্যের শিক্ষক বলে সবসময় হেয়ালি করে কথাটা বলতে হবে? নিজের জীবনটাকে কি ওই বাংলা সাহিত্যিকের মতো বোরিং করে তুলবেন নাকি? যা বলার সোজাসুজি বলুন। দূরের বনে ডাকছে কুহু, মনের কোণে বসন্তের শুরু, অন্তর্জুড়ে প্রেমের শোক, দুই হৃদয়ের মিলন হোক। আপন মানুষ বড্ড কাছে, হৃদয় পুড়েছে, বিরহ আছে। পল্লবীর মাথায় হাত দিয়ে বসে পড়ল। শব্দগুলো কঠিন নয়, বুঝতে পেরেছে। এরকম কবিতা তো আগে শোনেনি। কোন কবিতার লেখা এই কবিতা? পল্লবীর প্রশ্নে অভিষেকে নাক কুচকে মুখ কুচকে উঠল অভিষেক গাঙ্গুলি। পল্লবী বড় বড় চোখ করে তাকায় অভিষেকের দিকে। আপনি কবিতা লিখতে জানেন? অভিষেক পল্লবীর মাথায় গাঁটটা মেরে পল্লবীর মাথায় হাত দিয়ে হা করে তাকায় অভিষেকের দিকে। কেন মারলেন কেন? জানিস পল্লবী, তোকে থেকে আমার হাত অনেক লম্বা। আমি অনেক সোর্স কাজে লাগিয়ে অনেক জরুরি তথ্য জানতে পেরেছি। কী তথ্য? এই যে মিস্টার সৌভিক মজুমদার, এর মা স্বাগতা মজুমদার আর তোর বাবা মিস্টার আশিস দত্ত দুজনে আপন ভাই বোন। চোখ বড় বড় করে তাকালো পল্লবী অভিষেকের দিকে। ওদের দুজনের সমস্ত পরিকল্পনা ধরে ফেলেছে অভিষেক। লজ্জায় মাথা নিচু করে ফেলে পল্লবী। একটু আগে এই ইনফরমেশনটা পেলাম আমি, তাও আবার তোর মামির কাছ থেকে। মামির সাথে আপনার কখন দেখা হলো? ফোনে কথা হয়েছে। আর কি বলছে মামি? উনি বলেছেন যে সৌভিক মজুমদার তোর পিস্তুত দাদা, আর বললেন তুই নাকি বিয়েটা ভাঙিস নি, জাস্ট কয়েকটা দিন পিছিয়ে বিয়েটা। এটাও বলে দিয়েছে আপনাকে? মুহূর্তে পল্লবীর খুব রাগ হলো মামির উপর। এত সুন্দর পরিকল্পনা শুধুমাত্র অভিষেকের মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শোনার জন্য সবটা নষ্ট করে দিলেন উনি। পল্লবী গোমরা মুখ দেখে অভিষেক মুচকে হাসে। এটা তুই ঠিক করিসনি পল্লবী। শুধুমাত্র আমাকে ঈর্ষান্বিত করার জন্য তুই একটা অন্য পুরুষকে জড়িয়ে ধরলি, তার কোলে উঠবি?
এমনকি তার হাত থেকে আংটি পরবি? চট করে পল্লবী অভিষেকের দিকে তাকায়। অভিষেকের কথাটা ঠিক হজম হলো না ওর। অভিষেকের চোখের চাউনি বোঝার চেষ্টা করলো। আপনি সত্যি জেলাস আছেন? ভেবা জায়গায় খেয়ে গেল অভিষেক। সে চায় ভালোবাসা প্রকাশ করতে চায় না, তবুও তার কথায় সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। অভিষেকের মুখ দেখে হাসলো পল্লবী। সুবিধা আমার দাদা হয় স্যার, আপনি ওকে হিংসা করবেন না। কথা ঘোরানোর চেষ্টা করে অভিষেক। অনেক দেরি হয়ে যাচ্ছে পল্লবী, সামনে তোর পরীক্ষা। বাড়ি যাবি তো? চল তোকে পৌঁছে দিয়ে আসি। আপনি কথা ঘুরেছেন স্যার, ভেবে দেখুন তো, এই কটা দিন যদি আপনি আগে আমাকে বলে দিতেন, তাহলে আমাকে এখন এই বাড়ি থেকে যেতে হতো না। এখন আমাকে আরও একটা মাস অপেক্ষা করতে হবে এই বাড়িতে আসার জন্য। পল্লবীর কথাটা মানে ভালোই বুঝতে পারলো অভিষেক। সে পল্লবীর সামনে গালে হাত দিয়ে দাঁড়ালো। তাই বুঝি? ফাগুন মাস কিন্তু এখনও শেষ হয়নি। আগামী পরশুদিন একটা ভালো বিয়ের দিন আছে, তুই চাইলে সেদিন। পল্লবী বিষম খেলো। মাথা চাপড়ে সেটা কমানোর চেষ্টা করলেও কমে না। অভিষেক এদিক ওদিক তাকিয়ে টেবিল থেকে এক গ্লাস জল এনে পল্লবীর দিকে দিল। পল্লবী জলটা এক নিমেষে সবটা খেয়ে ফেললো। জোরে জোরে নিঃশ্বাস নিল। এখন ঠিক আছি। পল্লবী অনেক কষ্টে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ? অভিষেক খুব চিন্তিত হয়ে ওঠে। হঠাৎ বিষম খেলে যে? গিরগিটির মতো এত তাড়াতাড়ি পাল্টে গেলেন কিভাবে আপনি? অভিষেক চোখ মুখ কুঁচকে তাকায়। হোয়াট? গিরগিটির রং মানে? মানে গিরগিটি যেভাবে ক্ষণে ক্ষণে রং বদলায়, সেভাবে আপনি নিজেকে কিভাবে এত তাড়াতাড়ি বদলে ফেললেন? অভিষেক চোখ মুখের রং পাল্টে গেল। ঠিক এই কারণে তোকে আমার পছন্দ নয়। ভালো কথা তুই তো ভালোভাবে নিতে পারিস না, ঠিক কোনো না কোনো গোলমাল বাঁধাস। পল্লবীর মুখে হঠাৎ করে হাসি খেলে গেল। অভিষেককে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। এই তো, এবার এই বদমেজাজি গোমরা মুখো রামগরুরের ছানা রূপে ফিরে এসেছেন আপনি। এবার ঠিক আছে। অভিষেক আঙুল উঁচিয়ে তেড়ে গেল পল্লবীর দিকে। পল্লবী একটু পিছিয়ে গেল। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস পল্লবী। পল্লবী হেসে অভিষেকের কাছ থেকে বেশ কিছুটা সরে গেল। আমি তো সেটা বরাবরই করি। বাড়াবাড়ি করা আমার রক্তে মিশেছে জানেন স্যার। আমার বাবাও বাড়াবাড়ি করতেন, আমার দাদুও বাড়াবাড়ি করতেন, আমার কাকা পিসি বাড়াবাড়ি করতো। সেজন্যই তো তোর পিসির ছেলে বাড়াবাড়ি করে। বলা নেই ক নেই, অন্য কারো সম্পত্তিকে জড়িয়ে ধরছে, কোলে তুলছে। জাস্ট অসহ্যকর। আমি এবার কার সম্পত্তি স্যার? অভিষেক বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। তোকে বিয়ে করলে আমার পুরো জীবন বরবাদ করে ছাড়বি তুই। তোর এই মাঝে মধ্যে অতি অবুঝ হয়ে থাকা, আবার হঠাৎ করে অতি চালাক হয়ে যাওয়ার ব্যাপারটা জীবনে বিপর্যয় ডেকে আনবে। ওদের কথার বাইরে থেকে ঘরে ঢুকলো অমিতেশবাবু। পল্লবী কিছু একটা বলতে যাচ্ছিল অভিষেককে, কিন্তু ওনাকে দেখে চুপ করে গেল। তাহলে এবার বিয়ের ডেটটা ফাইনাল করি, এবার কিন্তু কেউ আর বাধা দিতে পারবি না। পল্লবী হাসলো। অভিষেক একবার পল্লবীর দিকে তাকিয়ে পরক্ষণে ওর বাবার দিকে তাকালো। তার মানে এই মাথা মোটাটার সাথে তুমি ছিলে বাবা? পল্লবী অমিতেশবাবুর কাছে গিয়ে ঠোঁট ফুলালো। বাবা আমাকে মাথা মোটা বললেন উনি। অমিতেশবাবু পল্লবীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হাসলেন। তারপর পল্লবীর হাত ধরে অভিষেকের সামনে আসলো। অভিষেকের হাতটা টেনে পল্লবীর হাতটার উপর রাখলেন, অভিষেকের হাতের উপর। এই মিল করিয়ে দিলাম, কেউ আর ঝগড়া করবি না কোনোদিন। অভি, তুই কিন্তু আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না। অভিষেক ঠোঁট বাঁকিয়ে অবাক চোখে তাকালো ওর বাবার দিকে। তারপর পল্লবীর দিকে তাকিয়ে বলল, আমার বাবাকেও হাত করে ফেলছিস? ছেলেকে ফেলে এখন মেয়ে মেয়ে করছে দেখছি। তাহলে বাবা, মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, এবার বিয়েটা দিয়ে দাও। সেটার ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব 4 হাত এক করে দিব। তোদের দুজনের উপর আমার বিশ্বাস নেই, কখন আবার মন পাল্টে যায়। তাই মত পাল্টানোর আগে তোদের দুটিকে আইনিভাবে বেঁধে দিব আমি। আর পালাতে পারবি না কেউ কাউকে ছেড়ে। অভিষেক পল্লবীর দিকে তাকালো। পল্লবীর লজ্জায় মাথা নিচু হয়ে আসছে। পল্লবীকে রাগানোর লোভটা সামলাতে পারল না। অভিষেক বরাবরই এটা করে এসেছে। আমি এই পাকা এঁচড়কে বিয়ে করতে পারবো না বাবা। কথায় কথায় এঁচড়গিরি করে শুধু। পল্লবী রাগি চোখে মাথা তুলে অভিষেকের দিকে। আমি এঁচড়? শুধু এঁচড় না, এক্কেবারে পাকা এঁচড়। স্যার, আপনি হয়তো জানেন না, কাঁচা অবস্থায় ওটা এঁচড়, আর এঁচড় পাকলে হয় কাঁঠাল। তাই না জেনে ভুলভাল বকবে না। তুই কি আমাকে ইনডাইরেক্টলি তোকে কাঁঠাল বলে ডাকতে বললি? ইনডাইরেক্টলি নয়, আমি ডাইরেক্টলি। এই না না, আমি কাঁঠাল বলতে বলিনি। অতিরিক্ত ভুলভাল বকে ফেলেছে পল্লবী, সেটা ভেবে চুপ হয়ে যায় ও। অমিতেশবাবু ওদের দুজনের খুনসুটি দেখে হাসলেন। ঠিক আছে ঠিক আছে, অনেক ঝগড়া হয়েছে। পল্লবী, আমি কাল তোমাদের বাড়ি যাব তোর মামার সঙ্গে কথা বলতে। বিয়েটা বৈশাখ মাসের জন্য তোলা থাক, কিন্তু রেজিস্ট্রিটা কয়েকদিনের মধ্যে সেরে ফেলতে চাইছি আমি। তোরা কি বলিস? পল্লবী মাথা নিচু করে বলল, আপনারা বড়রা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আর অভি, তোর কি মত? রেজিস্ট্রি পেপার সঙ্গে আর একটা পেপার অ্যাড করে দেবে, যাতে লেখা থাকবে আমার বউ যেন বিয়ের পর প্রয়োজনে বেশি বকবক না করে। অমিতেশবাবু খুব হাসি পেল ছেলের কথা শুনে। পল্লবীর দিকে তাকাতে উনি দেখেন পল্লবীর চোখে আগুন চোখে তাকিয়েছে অভিষেকের দিকে। পরিস্থিতি বুঝে কথা ঘোরান উনি। অভিষেক পলিকে ছেড়ে দিয়ে আয়, আর একটু পর সন্ধ্যা লেগে যাবে। কলেজে ঢুকতে অভিষেক
অভিষেককে দেখে থমকে গেল পল্লবী। এতদিন অভিষেকের চোখে চোখ রেখে ঝগড়া করে এসেছে, কিন্তু আজ ওর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। অভিষেকের চোখের চাহনি যেন ডুবে যাচ্ছে, একরাশ লজ্জায় ঘিরে রেখেছে ওকে। অভিষেককে পাশ কাটিয়ে যেতে গেলে অভিষেক বাঁচল, এই মেয়ে শোনো। থমকে যায় পল্লবীর পথযুগল। অভিষেকের দিকে আর ফিরে তাকালো না। অভিষেক পিছনে মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। অভিষেক চারপাশটা দেখে পল্লবীকে একটু নিকটে গেল। তোদের পাকা এচোর গ্রুপকে গিয়ে জানিয়ে দিবি সৌভিকদার সাথে তুই সম্পর্ক নেই। এই মিথ্যে রটানো যেন পুরো কলেজ ছড়িয়ে না পড়ে। পল্লবী বাধ্যমের মতো মাথা নাড়ে, কিন্তু হঠাৎ একটা চিন্তা উদয় হয় ওর মাথায়। তাহলে ওরা যদি জিজ্ঞাসা করে মিথ্যে কেন বলছি, তখন কি বলবো? সমস্যাটা তুই ক্রিয়েট করছিস, তাই তুই এর সমস্যার সমাধান করবি, তবে আমার নাম উজ্জ্ব রেখে। ঠিক আছে, আমাদের বিষয়টা যেন আপাতত গোপনে থাকে। সময় হলে সামনে কঙ্কাবতী ম্যামকে আসতে থেকে আংশিক ভয় পেল পল্লবী। অভিষেককে সতর্ক করার জন্য বলল, স্যার কটকটি ম্যাম আসছে। বলে জিভ কেটে অভিষেকের দিকে তাকালো পল্লবী। অভিষেক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হোয়াট কটকটি? মানে কঙ্কাবতী ম্যামকে তোরা? কঙ্কাবতী ম্যাম ওদের দিকে এগিয়ে আসতেই দেখে পল্লবী সেই স্থান ত্যাগ করে এক ছুটে নিজের ক্লাসে গিয়ে ঢুকে পড়ে। অভিষেক হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থেকে, এখানে কি করছো অভিষেক? সে সেকেন্ড সেমের ক্লাস আছে, ওদিকে যাচ্ছিলাম। কিন্তু এদিকে তো ফোর্থ সেমের ক্লাস, খেয়াল ছিল না, ভুল করে এসেছিলাম, থ্যাংক ইউ। অভিষেক দ্রুততার সঙ্গে কঙ্কাবতী ম্যাম থেকে পালিয়ে গেল। কঙ্কাবতী ম্যাম একটু অবাক হলো, সেটাকে পাত্তা না দিয়ে পল্লবীদের ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। ক্লাস থেকে সবেমাত্র বাড়ি আসলো পল্লবী। 20 দিন পর থেকে পরীক্ষা, আর 1 সপ্তাহ কলেজ যাবে, তারপর বাড়িতে পড়াশুনো করবে। নিজের রুমে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে বিছানায় ফেললো পল্লবী। সন্ধ্যা হয়ে গেছে, রুম অন্ধকার, কোনো লাইট জ্বালানো নেই দেখে বিরক্ত হলো পল্লবী। সন্ধ্যাবেলা আবার ঘুমানো শুরু করছিস তুই প্রিয়া? দাঁড়া, মামিকে এক্ষুনি বলছি। রুমটা অন্ধকার করে কি ভূতের বাড়ি বানাতে চাস? পিয়ালি কোনো সারা শব্দ করলো না। বিছানার পাশে ইলেকট্রিক বোর্ড। পল্লবী অন্ধকারে পা টিপে টিপে বিছানার কাছে গেল লাইট জ্বালানোর উদ্দেশ্যে, কিন্তু কিছু একটা পায়ে লেগে সোজা গিয়ে পড়লো বিছানায়। আমার কোমর, এরকম ঘরে কেউ পা বাড়িয়ে রাখে? পল্লবী বুঝতে না পারলো বিছানাটা নয়, কারো কোলে গিয়ে পড়েছে। হাতটা অটোমেটিক চলে যায় সেই মানুষটার মাথার দিকে। এই পিয়া, তুই চুল কেটেছিস? এই 1 মিনিট, তোর গোপ। বলে জিভ কাটলো পল্লবী। এটা পিয়ালি নয়, ও খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে উঠে যেতে চাইলে কিছুর সাথে চুলটা আটকে যায়, আবার তার কোলে পড়ে যায়। কে? হঠাৎ আলো জ্বেলে ওঠে। পল্লবী চমকে ওঠে ওর সামনের মানুষটার দিকে। এ আর কেউ নয়, স্বয়ং অভিষেক। আপনি? অভিষেক পায়ে বেঁধে ওর কোলে পড়ে গিয়েছিল পল্লবী। তৎক্ষণাৎ কোল থেকে উঠে পড়তে আবার ওর চুলে টান পড়ে। অভিষেকের স্ত্রী দৃষ্টি রেখে তার জামার বোতাম পল্লবীর চুলে আটকে গেছে, তাই ও পল্লবীর চুলটা সরিয়ে দিল। পল্লবী তাড়াহুড়ো করে উঠে সোজা হয়ে দাঁড়ালো। আপনি আমার রুমে কি করছেন স্যার, তাও আবার অন্ধকারে? চুরি করতে এসেছিলাম। আরে গাধা, বাবা বিয়ের জন্য কথা বলতে এসেছেন তোর মামার সাথে, কিন্তু আপনাদের তো কাল আসার কথা ছিল। তাহলে চলে যাবো এখন? আমি কি তাই বলছি নাকি? অভিষেক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পল্লবীর মুখোমুখি দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলি? কল। একদম মিথ্যে কথা বলবি না। আমি দেখেছি তুই ডিপার্টমেন্ট থেকে দুপুর 2টো 2:30 নাগাদ বেরিয়েছিস, আর এখন বাজে 5:45। কলেজ থেকে নিশ্চয় আসতে 4 ঘন্টা সময় লাগে না? পল্লবী একটা শুকনো ঢোক গিলে নিজের শুকনো গলাটা ভিজিয়ে নিল। এখনও যদি আসল সত্যটা বলে, তাহলে এখানেই চিটারগিরি শুরু করে দিবে অভিষেক। তাইও মিথ্যে আশ্রানে। সামনে পরীক্ষা, আমার কাছে একটা বই নেই, তাই লাইব্রেরিতে বসে পড়ছিলাম। ভীষণ অবাক হলো অভিষেক। পল্লবীর কথাটা যেন ও ঠিক বিশ্বাস হলো না, তাই চোখ গেল পল্লবীর কানের পাশে। হাত বাড়িয়ে পল্লবীর কানের নিচে গেলে পল্লবী একটু অস্বস্তি হয়। অভিষেক একটা আঙুল দিয়ে পল্লবীর কানের পাশে লেগে থাকা তৈলাক্ত জিনিসটা তুলল। ক্রিম ভ্যানিলা ফ্লেভার লাইব্রেরিতে কেক পাওয়া যায় বুঝি? পল্লবীর মিথ্যে ধরা পড়ে যাওয়ায় লজ্জায় মাথা নামিয়ে ফেলল ও। অভিষেক একটু দূরত্ব দাঁড়ালো। কার বার্থডে সেলিব্রেট করছে 4 ঘন্টা ধরে? ঋতুর। অভিষেক কিছুটা একটা মনে করার চেষ্টা করলো। তোর এই বান্ধবীর যে ক্লাসে ড্যাব ড্যাব করে টিচারের দিকে তাকিয়ে থাকে? পল্লবী মাথা তুলে অভিষেকের দিকে তাকালো। আপনি খেয়াল করেছেন এটা? আপনিও তাহলে ওর দিকে দেখেন? আমি টিচার, আমাকে পুরো ক্লাসটা নজরে রাখতে হয়। তখনই দেখেছি। জানেন স্যার, আপনি না ওর ক্রাশ। তোর ক্রাশ কে? বোটানি ডিপার্টমেন্টের আদিত্য স্যার। কথাটা মুখেই হাত দিয়ে চাপা দিল পল্লবী। উত্তেজনার বশে আসল সত্যটা বেরিয়ে গেছে ওর মুখ থেকে। অভিষেক ভুরু কুঁচকে তাকায় ওর দিকে। তোরা টিচারদের নিয়ে এইসব ভাবিস? ছি, কলেজে যাস এসব করতে? ও আচ্ছা, এজন্যই ভাবি তোদের আড্ডার জায়গাটা কেন বোটানি ডিপার্টমেন্টের সামনে? না স্যার, অমন কিছু ব্যাপার না, এই বয়সেও একটু একটু। তুই জানিস আদিত্য স্যার আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে কথাটা আজই বলবো। নিজের হবু বউ সম্পর্কে এমন কথা বন্ধুকে বলতে পারবেন আপনি স্যার?
তাহলে যেন আমার হবু বউ নিজের লিমিটটা মাথায় রাখে, আর দৌড় যেন আমাতেই এসে থেমে। অন্য পুরুষে মজলে কিন্তু তক্ষুনি ডিভোর্স দিয়ে দিব। এখন তো বিয়েই হলো না, ডিভোর্সের কথাও ভেবে ফেললেন? আপনাকে বলেছিলাম মনে আছে যে একবার হাত ধরলে কোনোদিন ছাড়তে দিব না। আমার বাবাকে যেভাবে হাত করেছিস তুই, আমার মাথায় যদি তোকে ডিভোর্স দেওয়ার চিন্তাও আসে, তাহলে সেই মুহূর্তে হয়তো আমাকে ত্যায্যপুত্র করে দিবে। পল্লবী অভিষেকের কথা শুনে হাসলো। এই একরোখা বদমেজাজি লোকটা যেন দুদিনে একটু বেশি নরম স্বরে কথা বলছে। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, তাই না? অভিষেক পল্লবীর কানের কাছে মুখটা নিয়ে গেল। অনামিকা আর চোখে তাকালো অভিষেকের দিকে। আমার বাবাকে যারা ভালোবাসে, আমি কিন্তু তাদেরও ভালোবাসি। কয়েকটা সেকেন্ড কাটলো, পল্লবী বিষয়টা বুঝতে পারলো। কিন্তু যখন বুঝলো তখন কথার মানেটা, তখন একরাশ লজ্জাকে ঘিরে ধরলো। দিদি, জিজু তোমাদের কে? এই না না না, আমি কিছু দেখিনি। অভিষেক পল্লবীকে অতি নিকটে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল পিয়ালি। অভিষেক আর পল্লবী দুজনে অপ্রস্তুত হয়ে অন্য মুখে দাঁড়ালো। অত ন্যাকামি করতে হবে না, তুই একটু বেশি বুঝিস সবেতে। যাই হোক, কি বলতে এসেছিল বল। পিয়ালের চোখ থেকে হাত সরিয়ে পল্লবীর কাছে এসে দাঁড়ালো। কেন রে দিদি, আমি চলে আসতে বুঝি একটু অসুবিধা হয়ে গেল? পল্লবী চট করে অভিষেকের দিকে তাকায়। অভিষেক গম্ভীর হয়ে দাঁড়িয়েছে। পল্লবী পিয়ালির মাথায় মারে, বেশি পাকনামি না করে কি বলতে এসেছিস বল। আঙ্কেল ডেকেছেন। জিজু, তোমায় বাবা ডাকছেন তোমাদেরকে। অভিষেক পিয়ালির সাথে বেরিয়ে গেল। পল্লবী কয়েক মিনিট বাদে বেরিয়ে গেল। ওই তো পলি, অভি দুজনে চলে এসেছে। তন্ময়বাবু অভিষেকের কাছে এলো। অনেকক্ষণ কারেন্ট ছিল না, খুব অসুবিধা হয়েছে না বাবা? তন্ময়বাবুকে কিন্তু বোধ করতে দেখে অভিষেক হেসে নিশ্চিন্ত করলো ওনাকে। না না মামা, অভ্যাস আছে আমাদের। এবার অমিতেশবাবু উঠলেন। 3 দিন পর একটা ভালো দিন আছে, ওই দিন ভাবছি রেজিস্ট্রি ম্যারেজ আর আংটিটা বদলটা সেরে ফেলবো। তোদের মতামত কি? পল্লবী আর অভিষেক দুজনের দিকে তাকালো। তারপর অভিষেক বলল, 20 দিন পর ওর পরীক্ষা, এগুলো কয়েকটা দিন পরে করলে হয় না? বাদ সাধারলেন অমিতেশবাবু। না, হয় না। আর মাত্র একটা দিনের ব্যাপার, এইটুকু সময় পড়াটা পলিমা না হয় বেশি সময় নিয়ে পড়বে ফেলবে, তাহলে 3 দিন পর ফাইনাল করছি আমি। সিদ্ধান্ত তখন নিয়েই ফেলেছ? কি আর বলবো আমি। ওই দিন হোক অনুষ্ঠান, তবে সীমিত আয়োজনের মধ্যে সবটা করার চেষ্টা করবে। পুরো অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অভিষেকদের বাড়িতে। অভিষেকের দিদি কদিন আগে গেছে, তাই আসতে পারেনি, কিন্তু ওর দাদা বৌদি আসবে। পল্লবী রেডি হয়ে বেরিয়ে পড়েছে অভিষেকের বাড়ির উদ্দেশ্যে। খুব বড় অনুষ্ঠানটা না হলো এই মুহূর্তে বাড়ির একমাত্র ছেলে হওয়ায় নিজের আশীর্বাদের কাজটা অভিষেককেই করতে হচ্ছে। আসুন আসুন বিআই মশাই, এত দেরি হলো যে? বাবার গলা শুনে কাজ করতে করতে অভিষেক তাকালো দরজার দিকে। পল্লবীকে দিকে থমকে গেল অভিষেক। বেগুনি রঙের লেহেঙ্গায় মোহময়ী লাগছে পল্লবীকে। একবার নিজের দিকে তাকালো, বেগুনি রঙের পাঞ্জাবি পরে তাকে খুব একটা খারাপ লাগছে না। রং মিলিয়ে দুজন পছন্দ করে ড্রেসগুলো কিনেছিল 2 দিন আগে। পল্লবী আর অভিষেক একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিয়ালি কেসে উঠল। পল্লবীর ঘোর কাটে। পিয়ালি ওর কানে কানে বলে, দেখার অনেক সময় পাবি, এখন শ্বশুরবাড়িতে অন্তত ঢোক। পল্লবী পিয়ালির কথা শুনে বাড়ির মধ্যে প্রবেশ করলো। বেশ ভালোভাবে সাজানো হয়েছে বাড়িটাকে, পুরো বিয়েবাড়ি মনে হচ্ছে। হঠাৎ পল্লবীর সামনে এসে একজন দাঁড়ালো মহিলা। তুমি পল্লবী, রাইট? পল্লবী বিস্মিত চোখে তাকালো ওই মহিলার দিকে। এনাকে আগে কখনো দেখছে বলে ঠিক মনে করতে পারলো না। পল্লবী, এই মহিলা ঠিকই বুঝলো পল্লবীর অভিব্যক্তি। আমি নিপা গাঙ্গুলি, তোমার বড় যা। পল্লবী জিভ কাটলো। ও সরি, আমি আসলে চিনতে পারিনি, এই প্রথম দেখেছি তো। সরি, কিছু মনে করবে না। এই পাগলি মেয়ে, আপনি আজ্ঞা করছো কেন? আমি তো তোমার বড় দিদির মতো। দিদিকে কেউ আপনি আজ্ঞা করে? ঠিক আছে, আর আপনি আজ্ঞা করবো না। কখন এলো তোমরা? দাদাভাই এসেছেন? হ্যাঁ, তোমার দাদাভাই তো নিয়ে এলো আমাদেরকে। চলো ভিতরে। পল্লবী নিপার সঙ্গে চলে গেল। হঠাৎ নিপার ছেলে এসে ওর সামনে দাঁড়ালো। মামাম, আই অ্যাম হাংরি। নিপা পল্লবীর দিকে তাকালো। পল্লবী সৌজন্যতার খাতিরে বলল, তুমি ওকে খেতে দাও, আমি এখানে আছি। নিপা ওর ছেলেকে নিয়ে চলে গেল। পল্লবী এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে মনে হলো ওর পিছন পিছন কেউ হাঁটছে। ঘাড় ঘুরিয়ে অভিষেককে দেখে চমকে গেল। আপনি এভাবে আমার পিছন পিছন হাঁটছেন কেন? তোকে বারবার বলেছিলাম এইসব শাড়ি লেহেঙ্গা পরার দরকার নেই, কিন্তু তুই তো সোনার পাত্রী নেই। হঠাৎ এমন কথা শুনে অভিষেকের কাছ থেকে শুনে অবাক হলো পল্লবী। এগুলো কেন বলছেন? আমি তো বেশ ভালোই আছি ওই লেহেঙ্গাটা পরে। ওইদিকে চল, তারপর বোঝাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কেন এখানে বেমল? বলুন, কোনো কিছু প্রবলেম থাকলে। নিজের মান সম্মানটা খোয়াতে না চাইলে যেটা বলছি সেটা কর। পল্লবী অভিষেকের কথা মতো নিচে একটা রুমে গেল। অভিষেক পিছন পিছন গেল। এবার বলুন তো কী হয়েছে? তোর ফোনটা দে। আমার ফোন নিয়ে কি করবেন? যেটা বলছি সেটা কর। পল্লবী নিজের পার্স থেকে ফোনটা বের করে অভিষেককে দিল। অভিষেক ক্যামেরা অন করে পিছন থেকে পল্লবীর একটা ছবি তুলে ফোনটা ওকে দিল। পল্লবী আঁতকে উঠল। ছবিতে দেখা যাচ্ছে ওর ব্লাউজের 3টা হুকের মধ্যে 2টো হুক খুলে গেছে। সঙ্গে সঙ্গে পিঠে হাত দিয়ে অভিষেকের থেকে ঘুরে দাঁড়ালো পল্লবী। চিন্তিত মুখে তাকালো অভিষেকের দিকে। আপনি পিয়াকে
একবার ডেকে দিন না। অভিষেক পল্লবীর কোমরের দিকে তাকালো। লেহেঙ্গার চেনটা খুলে গেছে কিছুটা, যার ফলে পল্লবীর মেধহীন ফর্সা পেটটা উন্মুক্ত হয়ে পড়ছে ওখানে ওখানে কথা বলতে বলতে অস্বস্তি হলো ওর। পল্লবী অভিষেকের দৃষ্টি অনুসরণ করে কোমরের দিকে তাকাতে আরও একবার চমকালো। সঙ্গে সঙ্গে চেনটা তুলে নিল। প্লিজ পিয়াকে একবার ডেকে দিন না। তোর হাতে তো ফোন আছে, ফোন কর। আমি বাইরে যাচ্ছি। ভেতর থেকে রুমটা লক করে দেই। অভিষেক বাইরে বেরিয়ে গেল, কিন্তু দরজার ওপাশ থেকে সরল না। দরজার কাছেই ঘুরঘুর করতে থাকলো। হোয়াট আর ইউ ডুইং হেয়ার কাকাই? বাচ্চাটার কণ্ঠ শুনে অভিষেক পেছনে ঘুরে ওর ভাইপোকে দেখতে পেল। পিছনে নিপাও ছিল। তুমি এখানে কি করছো ভাই? আসলে বৌদি, অভিষেক আমতা আমতা করতে থেকে নিপা অবাক হলো। এরকম করছো কেন? কিছু হয়েছে? বৌদি, পল্লবীর একটু সমস্যায় পড়ছে, ও এই রুমে আছে, ওকে একটু হেল্প করবে? আচ্ছা, তুমি বাবাইকে নিয়ে যাও, আমি দেখছি। অভিষেক চলে গেল। নিপা ঘরে ঢুকে পল্লবীকে দেখলো। কি হয়েছে পল্লবী? ভাই বলল কিছু প্রবলেম হয়েছে। আসলে দিদি, ব্লাউজের হুকটা খুলে গেছে, পিছনে হাত যাচ্ছে না। এই ব্যাপার, আমি লাগিয়ে দিচ্ছি। নিপা পল্লবীর ব্লাউজের হুক লাগিয়ে দিল। দেখেছো আমার দেওর তোমাকে কতটা ভালোবাসে? তোমার এই ছোটোখাটো বিষয়গুলি কেমন নজর কাটছে। পল্লবী কিছু বলতে যাওয়ার আগেই বাইরে খুব হট্টগোলের শব্দ শুনে গেলে থমকে গেল। সবাই কাছে যেতে সবাই এদিক ওদিক ছুটতে দেখে অবাক হলো। অভিষেক বাবাইকে কোলে নিয়ে ওদের সামনে এলো। বৌদি, বাবাই আর পল্লবীকে নিয়ে বাইরে যাও, বাড়িতে আগুন লেগেছে। কিন্তু ভাই কীভাবে? অত কিছু বলার সময় নেই বৌদি, ওদের নিয়ে বাইরে যাও। পল্লবী, তাড়াতাড়ি বাইরে যা। আপনি আমাকে এখানে একা রেখে যাব না। জেদ করিস না, বাবাদের বাইরে বের করতে হবে, তুই যা। পল্লবী জেদ ধরেই ভেতরে পড়ল। নিপা নিজের ছেলেকে বাঁচাতে বেরিয়ে গেল। অভিষেক এবার রেগে গেল। তোর এই জেদটাই তোর জীবনে বিপদ ডেকে আনবে। আনুক, তবু আমি আপনাকে এই বিপদের মধ্যে রেখে একা বাইরে যাব না। তাহলে চল আমার সাথে। অভিষেক ছুটলো কোনো একদিকে। পল্লবী পিছন পিছন গেল। ধোয়ার জন্য কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ওরা দুইজন একে একে সবাইকে বের করে দিল। ভাই, ভিতরে মনে হয় পল্লবী আছে। অনিদ্রার কাছ থেকে এই বার্তাটা পেয়ে ছুটলো অভিষেক। সবাইকে উদ্ধার করতে করতে কখন যে আলাদা হয়ে গেছে টেরই পায়নি কেউ। পল্লবী, কোথায় তুই? পল্লবী, স্যার, প্রিয়াকে বাঁচান, ওকে বাইরে বের করুন। বাড়ির এক এক অংশ ভেঙে পড়ছে, যার কারণে সামনে এগোনো খুব কঠিন হয়ে যাচ্ছে অভিষেকের কাছে। তবুও পিয়ালিকে কয়েক মিনিট পর খুঁজে পেল অভিষেক। ওখান থেকে জোরে চিৎকার করলো, দাদা ভাই, পিয়ালিকে নিয়ে যা। অভিষেক পিয়ালিকে অনিদ্রার কাছে পৌঁছে দিয়ে আবার ঘুরে পল্লবীর কাছে ফিরে এসলো। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে, উপর থেকে দেওয়াল খসে পড়ছে। অভিষেক পল্লবীর হাতটা ধরো। ওঠো পল্লবী, আমাদের বাইরে বেরোতে হবে। পল্লবীর শরীরে আর কোনো শক্তি নেই, শরীরে অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হচ্ছে। স্যার, আপনি চলে যান এখান থেকে, আমার কথা ভাবতে হবে না, আমি হয়তো আর বাঁচবো না। কানের ঘরে মারবো তোকে একটা চড়। তোকে বাঁচতে হবে পল্লবী, আমার জন্য তোকে বাঁচতে হবে। অভিষেক আর এক মুহূর্ত দেরি করলো না। পল্লবীকে কোলে তুলে আগুনের উপর দিয়ে বাঁচার উপায় খুঁজতে লাগলো। পল্লবী নিস্তেজ হয়ে পড়ে রইল অভিষেকের কোলে। চোখ খোলো পল্লবী, এভাবে আমাকে একা করে দিয়ে যাস না, তোকে যে বাঁচতে হবে। হঠাৎ করে একটা বড় দেওয়াল খসে পড়ল ওদের সামনে। পল্লবী ছিটকে পড়ল অভিষেকের কোল থেকে। আহত হলো অভিষেক। এক হাতে দূরে পড়ে থাকা পল্লবীর দিকে তাকালো। আমাদের পথ চলা হয়তো এত দূরে রাখা ছিল পল্লবী, সংসার করার স্বপ্ন আমার আর পূরণ হলো না। পল্লবী পিটপিট চোখে তাকালো। নিজের হাতটা বাড়িয়ে বুক ভর দিয়ে অভিষেকের দিকে খানিকটা এগিয়ে গেল। অভিষেক নিজের হাতটা বাড়িয়ে ধরলো পল্লবীর দিকে। এভাবে সব কিছু শেষ হয়ে যাবে এটা আমি চাইনি পল্লবী। এখান থেকে হয়তো শুরু হবে আমাদের নতুন সংসার। আপনাদের সাথে মরতে পারছি, এর থেকে সৌভাগ্যের কিছু আছে? যে কথাটা কোনোদিন তোকে বলিনি, সেই কথাটা এসে তোকে আমি বলতে চাই। আমি তোকে বড্ড ভালোবাসি, বেশি ভালোবাসি। তুই আমার প্রথম ভালোবাসা না হলে শেষ ভালোবাসা তুই আমার। মৃত্যুর আগ মুহূর্তে অভিষেকের স্বীকারোক্তি যেন পল্লবীকে সব যন্ত্রণা থেকে মুক্ত করলো। একসময় যেই মানুষটাকে সহ্য করতে পারতাম না, তাকে সে এভাবে ভালোবেসে ফেলবে আমি ভাবিনি স্যার। এক এক করে নাম ধরে রাখো। তীব্র যন্ত্রণায় ছটপট করতে লাগলো পল্লবী। আমি তোমাকে ভালোবাসি অভিষেক। পরম তৃপ্তিতে চোখ বুঝলো অভিষেক। পল্লবীর চোখ বুঝে এলো। দুটো দেহের মৃত্যু ঘটল। দুজনের ভালোবাসার মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল পৃথিবীর বুক থেকে। গেল এতগুলো বছরের খুনসুটি আর স্মৃতি। আজ 30 বছর পর হয়ে গেল সেই বিভীষিকাময় দিনটি। পল্লবী আর অভিষেকের 30তম মৃত্যুবার্ষিকীতে সময়ের ব্যবধানে কেউ আজ আর বেঁচে নেই। 25 বছর আগে অমিতেশবাবু চোখ বুঝছেন। পল্লবীর মামা মামিও আজ আর বেঁচে নেই। 46 বছরের পিয়ালির আজ এক কন্যা। 19 বছরের সেই মেয়ের নাম পল্লবী। দিদির স্মৃতিকে নিজের মেয়ের নামই রেখেছে। আজ কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস মা। তোর মনিরা আর মেশোরা এর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আজ মন্দিরে কিছু গরিব দুঃখীদের খাওয়ানো হবে। জানো মাম্মাম, কলেজে এক নতুন স্যার আসে, একসময় আমার সাথে ঝগড়া করতো। জানি না তাড়াতাড়ি আসতে দেবে কি না। মামের কথা
মাঝে কলিং বেল বেজে উঠল। পল্লবী গিয়ে দরজা খুলে ওর বাবা শান্তনুকে দেখে খুশিতে জাপটে ধরল। বাবা, তুমি আজ আসবে? আগে বলনি তো। তোর জন্য একটা সারপ্রাইজ আছে পড়ি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? শান্তনু সরে যেতে সামনের মানুষটাকে দেখে চমকে উঠল পল্লবী। স্যার, আপনি কলেজে আমাকে বকাবকি করে পোষাচ্ছেন না, তার জন্য কি বাড়ি অবধি চলে গেছেন? পিয়ালি দরজার কাছে এসে সামনে অচেনা মানুষকে দেখে চোখের ইশারায় শান্তনুর কাছে ওর পরিচয় জানতে চায়। শান্তনু হেসে উত্তর দেয়, অনিরুদ্ধাকে মনে আছে তোমার? ও অনিরুদ্ধদের ছেলে, অভিষেক গাঙ্গুলি। এখান থেকে হয়তো শুরু হবে আবার এক অভিষেক আর পল্লবীর কাহিনী। সমাপ্ত। সন্ধে পাখির ঝাঁক গল্প, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।